আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষে ৩ জন নিহত। রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা জুড়ে কারফিউ। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ঘোষণা। গোপালগঞ্জে সমাবেশে বাধার দ্বিগুণ জবাব দেয়া হবে, এনসিপির হুঁশিয়ারি, প্রশাসন ব্যর্থ হলে নিজেদের রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে মন্তব্য। এবং জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক পালন, রংপুরে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীর আয়োজনে বিভেদ দূর করার আহ্বান। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে দিনব্যাপী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সংঘর্ষের পর জেলায় রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে এনসিপির নেতারা সেনাবাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল গোপালগঞ্জের প্রবেশ পথগুলো। সকালে পুলিশের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়। সে সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হামলা করা হয় ইউএনওর গাড়িতে। পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যেই সমাবেশ করেন এনসিপির নেতারা। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলতো। সমাবেশ শেষে বের হওয়ার পথেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহরে হামলা চালানো হয়। পরে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হলে সেখানে অবরুদ্ধ করে রাখে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় শহরের সব দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে যৌথ বাহিনী। বেশ কিছুক্ষণ পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা সংঘর্ষের পর রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে সরকার বলেছে এনসিপির সমাবেশে বাধা দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন। বলা হয়েছে সরকার হামলাকারীদের শাস্তি নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের ওপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা পরিচালিত এই জঘন্য কাজটি অব্যাহতি পাবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেওয়া উচিত, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে বাধার দ্বিগুণ গতিতে জবাব দেওয়া হবে। গোপালগঞ্জের পৌর পার্কের পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তাহলে নিজেদেরকে রক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির ১৬তম দিন জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি। এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ঘিরে সকাল থেকে গোপালগঞ্জ জুড়ে উত্তেজনা বিরাজ করে। এনসিপির গাড়িবহরে পথে পথে বাধা দেওয়ার ঘটনাও ঘটে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পৌঁছানোর আগে সভাস্থলে হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাধা উপেক্ষা করে সভাস্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের কথা বলেন কেন্দ্রীয় নেতারা। হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর, উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি, আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না। যারা বাধা দিয়েছে ও হামলা করেছে তাদের বিচার না করা হলে আবারও গোপালগঞ্জ আসার হুমকি দিয়েছেন নাহিদ ইসলাম। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে আবারও এনসিপির গাড়িবহরে হামলা হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে বের হন এনসিপি নেতাকর্মীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। আজ জুলাই শহীদ দিবস। কোটা বিরোধী আন্দোলনের সময় 2024-এর এই দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। রাষ্ট্রীয়ভাবে আজ শোক পালন হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবসে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের আমলে আবু সাইদ হত্যার বিচার সম্পন্ন করার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মেনেডা লাভলি। জুলাই শহীদ দিবসের সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়া শোক র্যালিতে স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের মহানায়ক আবু সাইদকে। তাকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেট ও পার্কের মোড় এলাকায় আবু সাইদ তোরণ, মিউজিয়াম ও স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়। এ সময় জুলাই যোদ্ধারা জানান তাদের প্রত্যাশা প্রাপ্তির কথা। যেখানে পুলিশি হত্যাকাণ্ড, সেখানে পুলিশি হত্যাকাণ্ড না দেখিয়ে সমস্ত দায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তানো হয়েছে। করে যে নারীরা এই আন্দোলনের সাথে অতপ্রতভাবে যুক্ত হয়েছিল, সেই আন্দোলন পরবর্তী সময়ে এই নারীদেরকে সবচেয়ে বেশি বুলিং এর শিকার হতে হয়েছে। বাংলাদেশে এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে বাংলাদেশের সামনের দিনে আগাবে এবং আবু সাইদের যে চেতনা, সেই চেতনাকে লালন করে বাংলাদেশ আগাবে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই শহীদ দিবসের আলোচনা সভার প্রধান অতিথি আবু সাইদের বাবা মকবুল হোসেন তার ছেলে হত্যার বিচার দাবি করেন। সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে, যেন তার বিচার করে। আর আমার শহীদ পরিবার হিসাবে কিছু সরকার সহায়তা দেওয়ার কথা, সেটা যেন আমি পাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান শহীদ আবু সাইদ সহ জুলাই শহীদদের হত্যার বিচার দ্রুত গতিতে এগিয়ে চলছে। যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে, সুশাসনের সমাজ গড়তে হবে। এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার, আমাদেরকে অংশীদার হতে হবে। বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস
আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM A ফায়েজ সহ অন্যরা। এ সময় আবু সাইদ স্মরণে স্মরণিকার মোড়ক উন্মোচন সহ 22 শহীদ পরিবারকে সম্বর্ধনা দেয়া হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কোটা বিরোধী আন্দোলনের সময় 2024-এর এই দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হচ্ছে তাকে। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। রাজনৈতিক কারণে নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টারে এই হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হত্যার মূল আসামি রেজওয়ান উদ্দিন অভিকে মঙ্গলবার পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। নারকীয় হত্যাকাণ্ডে মোট 9 আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত দম্পতি সহ আরও 8 জনের বিরুদ্ধে 66 লাখ টাকারও বেশি আত্মসাৎ করে মানি লন্ডারিং এর অভিযোগে 2টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। যে জায়গাটা ছিল সেই জায়গাটা জনাব নাফিস শারাফাতের নাবালক ছেলেকে কিন্তু হেবা করে দেওয়া হয়। এই ভবন নির্মাণের জন্য ঋণ নেওয়া হয় এবং ভবন নির্মাণ করা হয়। এই ভবনে আবার পদ্মা ব্যাংকের যে প্রধান কার্যালয় এবং তাদের যে গুলশান 2 ব্রাঞ্চ, সেইটাকে আবার এখানে এই ভবনে আবার ভাড়া নেওয়া হয়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, এখানে ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও সেখানে ভাড়া নেওয়া হয়েছে এবং 14.something কোটি টাকা অগ্রিম নেওয়া হয়েছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত 100 ফিলিস্তিনি নিহত এবং 252 জন আহত হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত ত্রাণ কেন্দ্রে ভিড়ে চাপা পড়ে 20 জনের মৃত্যু হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখনো পর্যন্ত 1400-এরও বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এতে স্বাস্থ্যসেবা এবং মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে চুক্তি হলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এবারে কৃষি সংবাদ। কৃষি নির্ভর গাইবান্ধায় বিটরুট চাষের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ধান, পাট সহ প্রচলিত ফসলের চাষের পাশাপাশি প্রথমবারের মতো এই জেলায় ভিনদেশি সবজি বিটরুট চাষ হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। টানা ভারী বর্ষণে চরম জলাবদ্ধতায় নাকাল নোয়াখালীর জনজীবন। মানবেতর জীবন কাটাচ্ছেন পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা আতঙ্কে স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার আবেদন জানানো হলেও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে পরিকল্পিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন।
এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মেক্সিকো থেকে আমদানি করা টমেটোর উপর 17% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেছেন, মেক্সিকো কম দামে টমেটো রপ্তানি করে মার্কিন কৃষকদের ক্ষতি করছে। তবে মেক্সিকো এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, মেক্সিকান টমেটোর জনপ্রিয়তা এর ভালো মানের কারণে। শুল্ক আরোপের ফলে সুপারমার্কেট ও রেস্তোরাঁয় টমেটো ভিত্তিক খাবারের দাম বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে, বাংলাদেশের সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। 20 জুলাই মিরপুর হোম অফ ক্রিকেটের প্রথম ম্যাচ। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদে। বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তারা ভুলে গেছে এই দেশ গড়েছেন তার বাবা জিয়াউর রহমান। যারা সেই পরিবারের সন্তানকে কালিমা লিপ্ত করতে চায় তাদের ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। রাজধানীতে ড্যাবের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার এবং অপপ্রচারের প্রতিবাদ এবং দেশে সম্প্রতি ঘটে যাওয়া সকল পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডক্টর ABM সফিউল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডক্টর সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান। বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্র এখন ষড়যন্ত্রের শিকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে। তবে এখন গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে। নাটোরের কানাইখালীতে জুলাই শহীদদের স্মরণে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন। এই 3 পার্টি মিলে কিন্তু ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি। আজকে দেখেন, আজকে কি হলো গোপালগঞ্জ, আপনারা মিটিং করতে গেলেন, গোপালগঞ্জে মিটিং করতে গিয়ে আওয়ামী লীগ, স্বৈরাচার, ফ্যাসিস্ট, নিষিদ্ধ পার্টি, তাদের দ্বারা আপনারা আক্রান্ত হয়েছেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই। এবারে খেলার খবর। বাংলাদেশের সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। 2 ধাপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিম পাকিস্তান। সকালে প্রথম বহরে ঢাকায় পা রাখেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা, সাইম সাইয়ুব, ফকর জামান এবং কোচিং স্টাফ সহ মোট 14 সদস্য। দ্বিতীয় বহরে সন্ধ্যায় ওপেনার মোহাম্মদ হারিস আব্বাস সহ এসেছেন দলের বাকি 13 সদস্য। এ সময় সফরকারী দলকে ফুল দিয়ে বরণ করে আয়োজক বিসিবি। বৃহস্পতিবার বিশ্রামে কাটানোর কথা রয়েছে পাকিস্তানের। 18 জুলাই শুক্রবার থেকে মাঠের অনুশীলন করবে আগা সালমানের দল। 20 জুলাই মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষে 3 জন নিহত। রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা জুড়ে কারফিউ। এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ঘোষণা। গোপালগঞ্জের সমাবেশে বাধার দ্বিগুণ জবাব দেয়া হবে, এনসিপির হুঁশিয়ারি। প্রশাসন ব্যর্থ হলে নিজেদের রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে, মন্তব্য।
এবং জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক পালন, রংপুরে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীর আয়োজনে বিভেদ দূর করার আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।